ভাই আমরা স্টার্ট করলাম তাহলে। জি ভাই, করতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি সাদাত আহমেদ দীপ্র, বুয়েটে পড়াশোনা করি। আজকে ভাইয়া তোমাদের সাথে থাকবো আমাদের এই ক্লাস 8-এর অষ্টম শ্রেণীর বাংলা ইংলিশ ফুল কোর্সের ওরিয়েন্টেশন সেমিনারে। আর আমাদের সাথে আমাদের কাউসার ভাইয়াও থাকবেন। ভাইয়া আমাদের বাংলা ক্লাস নেন এবং আজকে তোমাদেরকে একটু আমাদের এই বাংলা ইংলিশ কোর্সের ব্যাপারে ধারণা দিব আমি আর ভাইয়া মিলে। প্লাস কাউসার ভাই হালকা বাংলা ক্লাসও নেবেন তোমাদের জন্য, তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য যে কিভাবে তোমাদের ক্লাসটা হবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করতেছি। তো প্রথমেই একটা কথা আশা করি তোমরা জানো, এবং সেজন্য এই কথাটা ক্লিয়ার হয়ে নেওয়া জরুরি, যে আগামী 30 মার্চ থেকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাওয়ার একটা নিউজ আমরা দেখতে পেয়েছি। এবং এই ক্ষেত্রে কিন্তু প্রথমে হচ্ছে এসএসসি আর এইচএসসি 2021 সালের যারা পরীক্ষার্থী তাদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, অর্থাৎ অগ্রাধিকারটা তাদের দেওয়া হচ্ছে। অর্থাৎ তাদের সপ্তাহে 7 দিনের মধ্যে কিন্তু 6 দিনই ক্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা হয়তো সামনে বিস্তারিত জানা যাবে, কিন্তু তোমরা যারা বাকি ক্লাসের আছো, ধরো তোমরা যারা ক্লাস 8-এরই আছো এখানে, তাদের কিন্তু হয়তো প্রথমেই 6 দিন ক্লাস করা লাগবে না। হ্যাঁ, হয়তো প্রথমে 1-2 দিন ক্লাস করা লাগবে, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা আস্তে আস্তে 3 দিন 4 দিন এভাবে ক্লাসের যেই দিনটা সেটা বাড়ানো হবে। তো তাহলে ওই যে যে 1-2 দিন তুমি অফলাইনে ক্লাস করছো, অর্থাৎ স্কুলে যে ফিজিক্যালি ক্লাস করছো, এর বাইরে বাকি যে দিনগুলো থাকছে তখন কিন্তু তুমি অনলাইনে ক্লাস করছো। অর্থাৎ দুইটা একসাথেই চলবে, অনলাইন এবং অফলাইনে। তো এই কারণেই এই ব্যাপারটা আমরা বলে নিতে যাচ্ছি শুরুতে, যে তোমাদের যেই অষ্টম শ্রেণীর বাংলা ইংলিশ ফুল কোর্স যেটার জন্য আজকে আমরা এখানে এসেছি, সেটা কিন্তু সম্পূর্ণটা অনলাইনেই হবে, যাতে করে আমাদের এই যে স্কুল কলেজ খোলা সংক্রান্ত কোনো সমস্যায় না পড়তে হয়। তার কারণ যেমন আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের ক্লাস 8-এর ক্লাস কিন্তু শুরুতেই প্রত্যেকদিন হচ্ছে না। তো ঠিক একইভাবে আমরাও যাতে আমাদের প্রোগ্রামটা সুন্দরভাবে চালনা করতে পারি, রেগুলার ক্লাসগুলো করতে পারি, এই জন্য এই কোর্সটা কিন্তু সম্পূর্ণ অনলাইনই হচ্ছে। প্লাস এর মাধ্যমে কিন্তু তোমরা যারা ঢাকার বাইরে আছো, তারাও কিন্তু যেসব জায়গায় আমাদের একাডেমিক প্রোগ্রাম চলে না, হয়তো তোমার বাসার আশেপাশে উদ্ভাসের কোনো ব্রাঞ্চ আছে, কিন্তু সেখানে হয়তো মডেল টেস্ট দেওয়া যায় বা অ্যাডমিশন প্রোগ্রাম চলে, কিন্তু রেগুলার একাডেমিক ক্লাস চলে না। তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি বাসায় বসে অনলাইনে এই যে সেম ভাবে সেন্ট্রালি যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো কিন্তু করতে পারছো। আচ্ছা, তো এখন হচ্ছে যে ক্লাস 8-এর প্রস্তুতিতে সব বিষয়ের প্রস্তুতিতে গুরুত্ব দেওয়াটা কেন জরুরি, মানে সব বিষয়কে আমি কেন গুরুত্ব দিয়ে পড়বো। সাধারণত আমরা ওই যে 9-10 আমাদের সায়েন্স পাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, এবং সেখান থেকে হয়তো বাংলা ইংলিশ এই সাবজেক্টগুলোকে একটু কম গুরুত্ব দেই। দেখা যায় আমরা হচ্ছে মানে বিজ্ঞান, গণিত এই বিষয়গুলোকে একটু বেশি ফোকাস করি, কারণ আমাদের 9-10-এ যেহেতু সায়েন্স পাওয়ার টার্গেট থাকে। কিন্তু আলটিমেটলি 9-10-এ যে আমি সায়েন্স পাবো, সেটা তো আসলে ক্লাস 8-এ যে আমাদের জেএসসি পরীক্ষা হবে সেটার জিপিএ এর ভিত্তিতে বা আমি কত মার্কস পেলাম সবকিছুর উপরে কিন্তু ডিপেন্ড করে। হয়তো বাংলা ইংলিশের মার্কস আমার সেভাবে সরাসরি দেখে না, কিন্তু খুব স্বাভাবিকভাবে জিপিএ 5 পাওয়াটা কিন্তু বাংলা ইংলিশ সাবজেক্টগুলোকে নিয়েই হচ্ছে। এই যে বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, টোটাল যে 4টা সাবজেক্ট, 4টা সাবজেক্টে যে টোটাল 400 মার্কস, এই 400 মার্কসের গুরুত্ব কিন্তু অনেক। তো এই কারণেই হচ্ছে ক্লাস 8-এর বাংলা ইংলিশ যেটা, যেখানে কিনা তোমার গ্রামারও থাকে, আবার গদ্য পদ্য থাকে, এগুলো কিন্তু খুবই জরুরি। তো এই ব্যাপারটা আমাদের খুবই ভালো মতো মাথায় রাখতে হবে, যে আমরা বাকি বিষয়গুলো যেরকম ঠিক মতো পড়বো, ঠিক একইভাবে আমাদের বাংলা ইংলিশটাকেও কিন্তু কোনো অংশে কম গুরুত্ব দেওয়া যাবে না। আর আসলে বাংলা ইংলিশের স্পেশালি গ্রামার পোর্শনটা যদি দেখো, তোমরা তো মোটামুটি ছোটবেলা থেকে গ্রামারের বেশ কিছু জিনিস পড়ে আসছো। একটু খেয়াল করলে তুমি দেখবা যে ক্লাস 6-7 এগুলাতে তুমি যে বাংলা ইংলিশ গ্রামার পড়ছো তার অনেক কিছুই কিন্তু ক্লাস 8-এর সাথে মিল আছে। হয়তো কিছু এক্সট্রা জিনিস এখানে অ্যাড হচ্ছে প্রত্যেকবার, এক ক্লাস থেকে এক ক্লাস ওই অ্যাড হওয়া জিনিসটা পড়া লাগছে। কিন্তু ওই যে তোমার যদি ক্লাস 6 বা 7-এই যদি বাংলা ইংলিশের কনসেপ্টটা, গ্রামারের বেসিক কনসেপ্ট কিছু যদি ক্লিয়ার হওয়া থাকে, তাহলে কিন্তু তোমার ক্লাস 8-এ বা 9-10-এ অত সমস্যা হওয়ার কথা ছিল না। বা এখন তোমরা ক্লাস 8-এ আছো, তোমাদের যদি এখন মোটামুটি যে বাংলা ইংলিশের টপিক গুলার গুরুত্ব তুমি বুঝে যাও, বা কেমন কিভাবে গ্রামার গুলা সহজে মনে রাখা যায়, যেগুলা কিনা 9-10 ইভেন কলেজ বা ইভেন চাকরির ক্ষেত্রেও কাজে লাগবে, মানে সামনে কত বছর কাজে লাগবে ঠিক নাই, এই জাতীয় জিনিসগুলো যদি তুমি ক্লাস 8-এ থাকতে বুঝে যাও, তাহলে কিন্তু তোমার জন্য হয়তো তুমি প্রত্যেক ক্লাসে নতুন করে কিছু এক্সট্রা জিনিস শিখছো, বা ওই যে পুরানো টপিক গুলারই কিছু আস্তে আস্তে কঠিন লেভেলে যাচ্ছ। বাট ওই যে যেটা বললাম যে বেসিকটা, বেসটা যেটা হচ্ছে একদম নিচ থেকে যেটা শুরু হয়, নিচের ভিত্তিটা যদি স্ট্রং হয়, তখন আস্তে আস্তে উপরে মানে বিল্ডিং এর মতো
যে ক্লাস এইটের যে ওই বেসটা যদি একদম ঠিক মতো হয়, তাহলে কিন্তু আস্তে আস্তে একতলা দুইতলা এভাবে 10-12 তলা পর্যন্ত বিল্ডিংটা ভালো মতো দাঁড়াতে পারবে। তো ঠিক একইভাবে তোমার অন্যান্য সব সাবজেক্টের পাশাপাশি এই বাংলা ইংলিশ সাবজেক্টটাকে কিন্তু খুব ভালো মতোই গুরুত্ব দিতে হবে। এবং আমাদের সাথে কাউসার ভাইয়া যখন জয়েন করবেন, ভাইয়া কিন্তু এই ব্যাপারগুলো খুব ভালোভাবেই তোমাদেরকে আইডিয়া দিবেন যে বাংলা ইংলিশটা আসলে আমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট। আর এই যে উদ্ভাসের যে বাংলা ইংলিশ ক্লাসগুলা, যেখানে কিনা এই বাংলা ইংলিশ ফুল কোর্সের মাধ্যমে তোমাকে একদম কমপ্লিটলি, অর্থাৎ বাংলা ইংলিশের এই একটাই কোর্স, এই কোর্সের মাধ্যমে ক্লাস এইটের যে বাংলা এবং ইংলিশ ফুল সব সিলেবাস কিন্তু তোমাকে কভার করানো হবে এখানে। তো এটা কিন্তু কোনো আলাদা পর্ব নেই বা আলাদা আংশিক সিলেবাসের কিছু নেই, কমপ্লিট সিলেবাসের উপরে কিন্তু হবে। এবং এই ক্লাসগুলোতে কিভাবে বোর্ড পরীক্ষা ভালো করতে হয়, পাশাপাশি বোর্ড পরীক্ষার পাশাপাশি যদি আমি বলি যে ভবিষ্যতে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে, হ্যাঁ, বিভিন্ন জায়গার ভর্তি পরীক্ষায়, সেখানেও কিন্তু অনেক ক্ষেত্রে বাংলা ইংলিশটা কাজে লাগে। তো তোমাদের যাদের ওরকম হাইয়ার টার্গেট আছে, সেই ক্ষেত্রে তোমার বোর্ড পরীক্ষা যেমন ভালো করাটা জরুরি বাংলা ইংলিশে, প্লাস ওই যে বাংলা ইংলিশের কনসেপ্টটা যদি তোমার জানা থাকে ভালো মতো, সেই ক্ষেত্রে তোমার ওই যে বিভিন্ন জায়গায় অ্যাডমিশন টেস্ট বা ভর্তি পরীক্ষা, সেসব জায়গার জন্য কিন্তু এগুলা অনেক বেশি হেল্পফুল হবে। আর দেখো, বেসিক্যালি বোর্ড পরীক্ষায় বাংলা ইংলিশটা কেন জরুরি, তার কারণ যেমন এবার এইচএসসি 2020 সাল, অর্থাৎ যাদের দেওয়ার কথা ছিল গত বছর 20 সালে, তাদের কিন্তু এইচএসসি পরীক্ষাটা হয় নাই তোমাদের ভাই আপুদের, কিন্তু তাদের এই যে জেএসসি আর এসএসসি এর রেজাল্টের উপরে কিন্তু তাদের এইচএসসি এর যে রেজাল্টটা সেটা দেওয়া হয়েছে। তো খেয়াল করে দেখো, এখানে কিন্তু এমন না যে ওখানে শুধু সায়েন্সের সাবজেক্টের উপর রেজাল্ট দেওয়া হয়েছে বা অন্য কোনো সাবজেক্ট স্পেসিফিক সাবজেক্টের উপর, সব সাবজেক্টই কিন্তু এক্ষেত্রে গুরুত্ব পালন করেছে। অর্থাৎ বাংলা ইংলিশ বা অন্য যে কোনো সাবজেক্টের কথা বলি না কেন, সবই কিন্তু আমার জিপিএ 5 পাওয়ার পিছনে গুরুত্ব রাখে। এবং ওই জিপিএ 5 গুলো কিন্তু তাদের কাজে দিল। এইচএসসি তো একটা ভালো রেজাল্ট, পরীক্ষা হয় না এইচএসসি তে, কিন্তু জেএসসি আর এসএসসি রেজাল্টেই কিন্তু সেটা হেল্প করছে। তো যারা আসলে জেএসসি বা এসএসসি তে হয়তো জিপিএ 5 পায় নাই, বা ধরো বাংলা ইংলিশে মিস করলো যারা, তাদের কিন্তু ঠিকই এইচএসসি তেও দেখা গেল কি রেজাল্টটা মন মতো আসে নাই, আশানুরূপ হয় নাই। তো এই জন্য ইম্পর্টেন্ট আসলে, কোন সময় কি হয় সেটা তো বলা যায় না। আমরা যখন যেটা পড়বো তখনই আসলে ঠিকভাবে পড়ার চেষ্টা করব, এটাই হচ্ছে আমাদের টার্গেট। সেই জন্য আমরা চেষ্টা করব যে ক্লাস এইটেই বাংলা ইংলিশটা এইটাই ভালো মতো শেষ করে নিতে, যাতে করে আমরা যখন আরেকটু বড় হব, 9-10 এর বাংলা ইংলিশটাও তখন আমাদের আরেকটু সহজ লাগবে। এবং এই জিনিসগুলো আলটিমেটলি আমার বোর্ড পরীক্ষার রেজাল্টও কাজে দিচ্ছে। সামনে যদি আমি অন্য কিছু পড়তে চাই, কোথাও যদি ভর্তি পরীক্ষা দিতে চাই, ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমাদের সেটা কাজে দিচ্ছে। যেমন আমি যদি বলি, ধরো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলো, বা হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটি বলো, ঢাকা মেডিকেল বলো, সবগুলো জায়গাতে কিন্তু ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য একটা মিনিমাম যোগ্যতা লাগে। যোগ্যতাটা হচ্ছে একটা মিনিমাম জিপিএ চাওয়া হয়। এবং সেই জিপিএ তে কিন্তু বাংলা ইংলিশ ছাড়া না, ওই সাবজেক্টগুলোরও কিন্তু ভূমিকা থাকে। ইভেন বুয়েটের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু, বুয়েটের কথা তোমরা সবাই জানো আশা করি, সরাসরি কিন্তু তোমার বাংলা ইংলিশের যেই পয়েন্ট, সেটা ইনক্লুড করা থাকে, যে বাংলা ইংলিশে জিপিএ 5 থাকতে হবে বা এত পয়েন্ট থাকতে হবে, এভাবে মেনশন করা থাকে। সেটা হচ্ছে অবশ্যই এইচএসসিটা। বাট তোমরা যেহেতু ক্লাস এইটে এখন, তোমরা ক্লাস এইটের টপিকগুলো যদি এখন থেকে ক্লিয়ার হয়ে নাও, যেটা বললাম যে গ্রামারের কিছু টপিক আসলে সেই ক্লাস 6, 7, 8, 9, 10 কলেজ পর্যন্ত কিছু জিনিস রিপিট থাকে। তো এটা একটা কন্টিনিউয়াস লার্নিং প্রসেস, যেটা আমরা ছোট থেকে ক্লাস 1 থেকে যা শুরু করি, ওই যে মনে করো কলেজের ক্লাস 12-এ মানে সেকেন্ড ইয়ারে যে, সেটা একটা ধরো পূর্ণতা পায়, আংশিক পূর্ণতা বলা যায়। তো এই যে 1, 2, 3, 4 গ্র্যাজুয়ালি শেখার যে ব্যাপারটা, অলরেডি অনেক কিছু তোমরা শিখে ফেলছো। এখন যদি এইটারটাও মোটামুটি একটু ভালো করে শেখা হয়ে যায়, তখন কি হবে, তোমার 9, 10 বা সামনে যখন কলেজে উঠবা, তখন ওগুলা বোঝা তোমার জন্য ইজিয়ার হবে। আচ্ছা ভাই, আমাদের সাথে কাউসার ভাই জয়েন করছেন? জি ভাইয়া, কাউসার ভাই রেডি আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। দীপ্র, আমি শুনতে পাচ্ছি, আমি আছি তোমার হ্যাঁ, সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম তো আসসালাম ভাইয়া আমি ভাইয়া। তাহলে ওদের সাথে পরিচয় করে দিচ্ছি। তো আমাদের সাথে এখন আমাদের কাউসার ভাইয়া আছেন। ভাইয়া অনেকদিন ধরে আমাদের সাথে উদ্ভাসে বাংলা ক্লাস নিচ্ছেন, এবং আশা করি আজকেও তোমাদের যে ডেমো ক্লাসটা, সেই বাংলা ডেমো ক্লাসটা করে তোমাদের ধারণা হয়ে যাবে এবং খুবই ভালো লাগবে। আমরা সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এতে করে কি হবে, তুমি এই ক্লাস করার আগেই একটা ধারণা পেয়ে গেলা যে তোমার সামনের ক্লাসগুলো আসলে কেমন হতে যাচ্ছে, যাতে তুমি যখন ভর্তি হবা, তুমি যাতে নিশ্চিন্ত হয়ে ভর্তি হতে পারো যে হ্যাঁ, এই যে বাংলা ক্লাসগুলো এটা তোমার জন্য আসলে কতটুকু ইম্পর্টেন্স রাখবে। তাহলে আমি কাউসার ভাইয়ের কাছে চলে যাচ্ছি এখন। ভাই আমি স্ক্রিন শেয়ার অফ দিচ্ছি।
কেমন আছো সবাই? সবাইকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি তোমাদের কাউসার ভাই। অলরেডি দীপ্রত আমার নাম বলেই দিছে। আমার নাম কাউসার আহমেদ, আমি উদ্ভাসের বাংলা টিচার। যেহেতু তোমরা ক্লাস 8-এর স্টুডেন্ট, খুব সম্ভবত তোমাদের সাথে ভাইয়ের আগে কখনো কথা হয়নি, যেহেতু ক্লাস 8-এর আগে উদ্ভাস কোনো কোর্স করায় না। তো আজকে ভাই তোমাদের সাথে প্রথম কথা বলতে যাচ্ছি। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো, বেসিক্যালি দীপ্র ভাই তোমাদেরকে অলরেডি এই জিনিসগুলো সম্বন্ধে একটু আইডিয়া তোমাদের দিয়ে ফেলছে। বাকি কাজটা আমি করব। আর বিস্তারিত কথা যেগুলো, সেগুলো তো অবশ্যই ক্লাসে হবে। আজকে দরকারি কথা, যে কথাগুলো তোমাদের শুরুর দিকে জানা জরুরি, সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে তোমাদের সাথে কথা বলতে যাচ্ছি। তো আমার স্ক্রিন তো ঠিকঠাক দেখা যাচ্ছে দীপ্র, না? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো দেখো, তোমরা কিন্তু ক্লাস 8-এ উঠে গেছো অলরেডি। আমরা যতই তোমাদের বাচ্চা বাচ্চা বলি যে তোমরা অনেক ছোট, কিন্তু বাস্তবতা কি জানো? বাস্তবতা হচ্ছে, আমাদের বাংলাদেশে যে শিক্ষার স্তরগুলো আছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে স্তরটা মাধ্যমিক স্তর, তার খুব কাছাকাছি তোমরা এখন, ঠিক না? তো গুরুত্বপূর্ণ জায়গায় প্রবেশ করার আগে নিজেকে গুরুত্বপূর্ণ হিসেবে তৈরি করতে হয়। এটাই হচ্ছে সত্য এবং এটাই হচ্ছে বাস্তবতা। তো উদ্ভাসের যে প্রোগ্রামটা নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, সেই প্রোগ্রামে তোমাদেরকে স্বাগত। সেটা বাংলা ইংলিশ ফুল কোর্স 2021 সালের। ফুল কোর্স মানে হচ্ছে তোমাদের বাংলার যে সিলেবাসটা আছে, 100 নম্বরের সিলেবাস তোমাদের এইটা হয়, সেই 100 নম্বরের সিলেবাসের উপরে তোমাদেরকে একটা সুন্দর ধারণা দেওয়া, টোটালটার উপরে। আর তোমাদের জ্ঞাতার্থে বলছি, এই সিলেবাসটা তোমরা যখন 9-10-এ যাবা তখন কিন্তু এটা 200 নম্বরের হয়ে যাবে। তো 200 নম্বরের হয়ে যাবে, এটা বিস্তারিত হবে, বুঝতেই পারছো। সেই 200 নম্বরের যে বেজম্যান, সেটার যে ভিত্তি, সেটা কিন্তু তোমার এখন থেকে তৈরি করতে হবে। কারণ আমরা জানি ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুদের অন্তরে। কিন্তু তুমি এখন ছোট, তারপরে আস্তে আস্তে বড় হবা, তাই না? আজকের শিশু আগামী দিন বাবা হয়। তোমার বাবা, আমার বাবাও তো তোমার আমার মতো শিশু ছিল, এখন তারা বাবা। তো এখন তুমি ছোট, তারপরে তুমি বড় হবা, এখন তুমি 8-এ পড়ো, তারপরে তুমি 9-এ পড়বা। এটাই তো কথা, তাই না? তো এখন ওই 9-10 বা মাধ্যমিক স্তর বা উচ্চ মাধ্যমিক স্তর, যেগুলো দিয়ে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে যদি বলি একটা স্টুডেন্টের ভবিষ্যৎ ক্যারিয়ার বিল্ড আপ হয়, সেটার প্রিপারেশনের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু ক্লাস 8। এবং এজন্য কিন্তু এখানে সরকার একটা পাবলিক পরীক্ষা রাখছে, জেএসসি নামে। বুঝতেই পারো তোমরা এটা গুরুত্বপূর্ণ কতটা। আর যেহেতু তোমরা মাত্রই ক্লাস 8-এ উঠছো, ছোট আছো এখনো, বই টইগুলা কেমন ঘাটছো আমি জানি না, একটু ঘাটাঘাটি করো, একটু খেয়াল করে দেখবা ক্লাস 7-এর তুলনায় তোমার 8-এর বইটা যেমন হওয়ার কথা ছিল, মানে মেন্টালি তুমি যতটা মনে করো যেভাবে হইলে ভালো ছিল, তার থেকে কিন্তু 8-এর বইগুলো রিচ। তুমি যখন ক্লাস 6-এ পড়ছো, সেখান থেকে যখন 7-এ আসছো, 6-এর বইয়ের সাথে সঙ্গতি রেখে একটা 7-এর বাচ্চা 1 বছর পরে কেমন নিতে পারবে, তার উপরে বইগুলো করা হয়। কিন্তু ভাইয়া, সত্য কথা যেটা, সেটা হচ্ছে 7 থেকে যখন একটা বাচ্চা 8-এ ওঠে, 8-এর বইটা কিন্তু আরেকটু রিচ করে করা হয়। তুমি যেরকম করে তোমার মানসিকভাবে তুমি যতটুকু নিতে চাও বা নেয়ার জন্য তুমি ইচ্ছুক, তার থেকে কিছুটা বেশি। কেননা এটা হচ্ছে তোমার পরবর্তী সময়ের জন্য একটা বিশাল প্রিপারেশন নেয়ার মতো প্ল্যাটফর্ম। এই জন্য আমি 8-কে বলি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের যে বীজ, তুমি এখানে তোমার জীবনে বপন করবা। তো অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজির ফুল কোর্স, আমি আগেই বলছি, আমি তোমাদের কাউসার ভাই, তোমাদের সাথে আমার ক্লাসে কথা হবে। আজকে আমরা দেখব কি পড়বো, কিভাবে পড়বো। তো তোমার টোটাল সিলেবাস কত নম্বরের বলছিলাম? 100 নম্বরের তোমার টোটাল সিলেবাস বাংলা। এর মধ্যে কিন্তু গদ্য আছে, তার সাথে তোমার পদ্য আছে, আর তার সাথে আছে তোমার হচ্ছে ব্যাকরণ। তো ব্যাকরণটা আবার দুই রকম। এখানে তুমি কিছু জিনিস পাবা হচ্ছে নৈর্ব্যক্তিক এমসিকিউ হিসেবে কিছু পাবা, আর কিছু পাবা হচ্ছে তুমি বিরোচন। বিরোচন মানে এটা তোমরা যেটাকে রাইটিং পার্ট বলো আর কি, তোমরা যেটাকে রাইটিং টেস্ট বলো, রচনামূলক অংশ বলো, অর্থাৎ প্রবন্ধ লিখতে হয়, যেখানে তোমাদের হচ্ছে সারাংশ লিখতে হয়, সারমর্ম লিখতে হয়, ভাব সম্প্রসারণ লিখতে হয়, ওটাকে বলা হয় বিরোচন। তো এইভাবে তোমার সিলেবাসটা তোমার এইটির জন্য ডিজাইন করা হয়েছে, 100 নম্বরের সিলেবাস। সেটা নিয়ে তোমাদের সাথে আজকে একটু ভাইয়া কথা বলবো। আসো দেখি, যেহেতু তোমাদের দুটো অংশ নিয়ে আমরা কথা বলবো, প্রথম পত্র দ্বিতীয় পত্র, কিভাবে তোমাদের সাথে আমাদের ক্লাসে কথা হবে। ধরো, তোমাদের বইয়ের কোনো একটা জিনিস লিখছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, নারী। এই কবিতাটা তোমাদের বইয়ে আছে। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বা যাই থাকুক নজরুলের গদ্য পদ্য, যাই থাকুক, হোয়াট এভার ইট, সেটা ফ্যাক্টর না। তো দেখো, নজরুলকে আমরা কেন মনে করি? তার জীবন এবং কাজের জন্য। নজরুল আমাদের কাছে জাতীয় কবি বা বিদ্রোহী কবি বা যেভাবেই আমাদের কাছে যে অভিধায় ভূষিত কেন ভাইয়া, তার একটাই তো কারণ, তার জীবন এবং কাজের জন্য, তাই না? সুতরাং কোনো রাইটার সম্পর্কে পড়তে গেলে,
সেটা তার কবিতা হতে পারে, সেটা তার গদ্য, সেটা তার উপন্যাস, যে কোনো কিছু হতে পারে। ওই রাইটার সম্পর্কে জানা, তার সম্পর্কে একটা আইডিয়া নেওয়া কিন্তু জরুরি। সেই আইডিয়া নেওয়ার কিছু অংশ, কিছু খুব একটু ঝলক অংশ তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। দেখো তোমাদেরকে ভাইয়া দু একটা প্রশ্নের একটু উত্তর দিই, একটু বোঝার চেষ্টা করো, খুব কমন কোশ্চেন। দেখো তোমাকে কেউ কোনোদিন কোশ্চেন করছে কি যে কাজী নজরুল জন্মগ্রহণ করছেন হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ধমানের চুরুলিয়ার আসানসোলে, কোথায় সে পশ্চিমবঙ্গে, এখন ভারতে, আর আমরা বাংলাদেশের মানুষ কেন তাকে স্বাধীনতার পরে দেশে নিয়ে এসে আমাদের জাতীয় কবি করলাম? উনি তো আমাদের দেশের কেউ না। আমাদের তো মাইকেল ছিল, আমাদের তো রবীন্দ্রনাথ ছিল, সরি, আমাদের তো মাইকেল ছিল, আমাদের তো জসিমউদ্দিন ছিল। জসিমউদ্দিনের জন্ম ফরিদপুরে, আমাদের মাইকেলের জন্ম হচ্ছে যশোরে, জীবনানন্দের জন্ম হচ্ছে তোমার বরিশালের ঝালকাঠিতে। আমাদের এখানকার মানুষ তো ছিল। ভারতের একজনকে নিয়ে আসা, যার জাতীয়তা ভারতীয় হিসেবে ছিল, তাকে নিয়ে এসে আমাদের নাগরিকত্ব দিতে হবে, তারপরে কেন আমাদের জাতীয় কবি করতে হবে? দেখো প্রথম পত্র পড়লে কথাগুলো আসবে খুব প্রাসঙ্গিক ভাবে আর কি। দেখো একটা কথা বলি, শোনো। বাঙালি জাতির একটা রাষ্ট্র হবে, বাঙালি জাতি স্বাধীন হবে, পুরা ভারতের জন্য নজরুল কথা বলছে। তার মধ্যে বাঙালিকে তিনি এত ভালোবাসছেন, বাঙালিকে তার থেকে বেশি আর কেউ ভালোবাসে নাই। বাঙালির পক্ষে কথা বলতে গিয়ে, ভারতের মানুষের পক্ষে কথা কথা বলতে গিয়ে নজরুল জেলে গেছেন বারবার। তোমরা প্রত্যেকেই জানো, তার 5টা বই পর্যন্ত নিষিদ্ধ হয়ে গেছিল। উনি বিদ্রোহী কবিতার মধ্যে খুব শক্ত কণ্ঠে বারবার বলছেন কিন্তু তিনি, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি। মানে খুব কঠিন কঠিন কথা আছে বিদ্রোহী কবিতার মধ্যে এবং তার সামগ্রিক লেখার মধ্যে। তো বাঙালিকে তিনি এত ভালোবাসলেন, সেই বাঙালির একটা দেশ হয়েছে। আচ্ছা ভাইয়া তুমি বলো তো, যে বাঙালিকে তিনি সব থেকে বেশি ভালোবাসলেন, যার জন্য তিনি সব থেকে বেশি ত্যাগ স্বীকার করলেন, যাদের মুক্তির দাবি করতে গিয়ে উনি জেল খাটলেন, অত্যাচারের শিকার হইলেন, তো এই জাতিটার একটা ভূখণ্ড হয়েছে পৃথিবীর মাঝখানে, ওই জাতির জন্য জাতীয় কবি হওয়ার অধিকার কার বেশি? সব থেকে ওই নজরুলেরই বেশি। কথা বুঝতে পারছো কি? তো প্রথম পত্র পড়লে সেই জিনিসগুলো প্রাসঙ্গিক ভাবে আসবে, আমরা জানবো। দেখো নজরুলের জন্ম মৃত্যু তোমাদেরকে দিয়ে দিছে এখানে, ওই যে বললাম কারো সম্পর্কে পড়তে গেলে তার সম্পর্কে জানতে হয়। বঙ্গাব্দ খ্রিস্টাব্দ দুই ভাবেই দিয়েছে। খবরদার ইংরেজি বলবা না। আমরা কিন্তু অনেকে বলি এখন 2021 ইং, এই যে ইংটা বলি, এটা যে আসলে কি বলতেছি সেটা কিন্তু আমরা বুঝি না বেশিরভাগ ক্ষেত্রে। ইং বলতে কিছু নাই, ইংরেজি সাল বলতে কিছু নাই, সেটা হচ্ছে খ্রিস্টীয় সাল। এই জন্য সবসময় খ্রিস্টাব্দ বলার চেষ্টা করবো আর কি, যদিও আমরা বলে ফেলি ইং, কিন্তু ইং টিং এগুলো না বলা ভালো। কথা বুঝতে পারছো? তো আর খ্রিস্টীয় সাল এবং বঙ্গাব্দ সাল দুটোই আমরা দিয়ে দিছি। তুমি খ্রিস্টীয় সালকে ঈসাই সালও বলতে পারো, কেননা হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে খ্রিস্টানরা যীশু খ্রিস্ট বলে, ওনার জন্মের বছর থেকে এই বছরটা গণনা করা শুরু হয়েছে। তাহলে এখন 2021 সাল, দ্যাট মিনস আজকে থেকে 2021 বছর পূর্বে ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল। এই জন্য এটা খ্রিস্টীয় সাল বা ঈসাই সাল। ইং বলার দরকার নাই, এটা ইংরেজি সাল নয়। যা হোক, তো বঙ্গাব্দ খ্রিস্টাব্দ দিয়ে দিছে, মুখস্থ করে ফেলবা নিজের মতো করে। এরপর নজরুল সম্পর্কে জানলে তো বুঝতেই পারো, নজরুল সম্পর্কে ঘন্টার পর ঘন্টা বলা যায়, কিন্তু যে জিনিসগুলো না জানলেই নয়। সব থেকে বড় কথা, তোমার টেক্সট বুকের ক্ষেত্রে তোমরা যখন প্রথম পত্রের পরীক্ষা দাও, অবজেক্টিভের সময় প্রায় সময় কোশ্চেন হয়, কোনটি নজরুল রচিত কাব্যগ্রন্থ, নিচের কোনটি কাজী নজরুলের লেখা নাটক, নিচের কোনটি কাজী নজরুলের লেখা উপন্যাস, এই টাইপের প্রশ্ন হয়। অথবা নিচের কোনটি নজরুলের লিখিত অথবা নজরুল লিখিত নয়। সেক্ষেত্রে দেখো, ওই কবি বা সাহিত্যিক সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা কিন্তু থাকতে হয়। কথা বুঝাতে পারছি? তার দুইটা লজিক। 1 নম্বর লজিক হচ্ছে, তুমি এখন একাডেমিক লাইফে এগুলো তোমার লাগবে, এখন তোমার একাডেমিক লাইফে লাগবে এগুলো। আর দ্বিতীয় লজিক যেটা, সেটা হচ্ছে, ভাইয়া তুমি যেদিন পাশ করে যাবা, তুমি যেদিন ইন্টারমিডিয়েট পাস করে ইউনিভার্সিটিতে যাবা, তুমি যেদিন ভর্তি পরীক্ষা দিবা, প্লাস তুমি বাংলাদেশে পড়াশোনা শেষ করে তুমি যখন কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে তুমি যখন তোমার ক্যারিয়ার বিল্ড আপ করতে চাইবা। ক্যারিয়ার লিখলাম এই কারণে, কারণ তোমাদের এক একজনের ক্যারিয়ার হয়, কেউ হয়তো ব্যাংকার হবে, কেউ হয়তো বিসিএস ক্যাডার হতে চায়, কেউ হয়তো ডক্টর হতে চায়, কেউ হয়তো অন্য কিছু হতে চায়। তো বাংলাদেশের প্রেক্ষাপটে তুমি যখন তোমার যে যে কোনো জায়গায় বাংলাদেশে যদি তুমি ক্যারিয়ারটা সুন্দর করে ডেভেলপ করতে চাও, বাংলা এবং ইংরেজি কিন্তু তোমার লাগবে। কারণ চাকরির বাজার বলো আর যেখানেই বলো, অ্যাডমিশন টেস্ট বলো, সব জায়গায় বাংলা এবং ইংরেজির উপরে ভরি ভরি কোশ্চেন, এরা যথেষ্ট গুরুত্ব বহন করে। এই জন্য তুমি এখন থেকে শিখে যাও। আমি প্রায় সময় স্টুডেন্টদেরকে একটা কথা বলি, যে একটা মুরগি কয়বার জবাই করতে হয়? একটা মুরগি তো একবারে জবাই করতে হয়। তুমি যদি বারবার জবাই করো, প্রথমবার জবাই করছো গলায়, পরের বার জবাই করলে তো পা দিয়ে করতে হইব, ঠ্যাঙ্গে করতে হইব, তাই না? তো একটা মুরগি যেমন একাধিকবার জবাই করাটা খুব ব্যাখাপ্পা দেখায়, একটা জিনিস বারবার পড়া, বিভিন্ন অ্যাঙ্গেলে পড়া, এটা ব্যাখাপ্পা দেখায়। একটা জিনিস পড়বা, একবারেই পড়বা, জন্মের মতো করে শেষ করে দিবা। পরবর্তীতে পড়লে সেটা আরো ডিটেলস হইতে পারে, আরো গভীরে যেতে পারো। তো একই জিনিস একই স্ট্যান্ডার্ডে বারবার পড়ার কোনো যুক্তি নাই। পড়লে একবারই পড়বা, একদম চিরতরে শেষ করে দিবা। তো সেই কলা কৌশলগুলো কি হতে পারে ভাই, তোমাদের সাথে একটু শেয়ার করছি, একটু খেয়াল করো তো।
নজরুল আমাদের বিদ্রোহী কবি, জাতীয় কবি। তার রচিত গ্রন্থগুলো দেখতেছি অগ্নিবীণা, বিশেরবাসী, ছায়ানট, প্রলয়শিখা, চক্রবাক, সিন্ধুর হিন্দুল ইত্যাদি কাব্য। দেখো এই অগ্নিবীণা থেকে শুরু করে সিন্ধু হিন্দুল পর্যন্ত কিছু কবিতার বই, কাব্য মানে কবিতার বই, কাব্যগ্রন্থ। আমরা কিছু নাম জানছি, যদিও নজরুলের কবিতার বই 26টা। আমরা তোমাদেরকে কিছু পরিচয় দিচ্ছি এখানে। ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা এগুলো তার গল্পের বই। আর মৃত্যু ক্ষুধা, কুহেলিকা, বাঁধনহার এগুলো তার উপন্যাস। ভাইয়া নজরুল 3টে উপন্যাসই লিখেছেন। এখন তুমি হয়তো বলতে পারো ভাইয়া নজরুল 3টা লিখলো কেন, আরো কেন লিখলো না? দেখো ভাই, নজরুলের সাহিত্য জীবন মাত্র 20 বছরের। অনেকে বলে কি জানো, অনেকে বলে যে যে রবীন্দ্রনাথ এতই তো লিখছে, নজরুল কেন লিখলো না? ভাইয়া একটু বলি তোমাকে, রবীন্দ্রনাথের সাহিত্য জীবন 60 বছরের বেশি। কারণ রবীন্দ্রনাথ বেঁচে ছিলেন 80 বছর। উনি 15-16 বছর বয়স থেকে লেখা শুরু করছেন, মৃত্যু পর্যন্ত লিখছেন। উনি যখন অসুস্থ হয়ে গেলেন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে, অসুস্থ হয়ে যাওয়ার পর বেশ কিছুদিন উনি বিছানায় পড়া ছিলেন, তখন লিখতে পারতেন না। তখন তিনি মুখে মুখে বলতেন, আরেকজন লিখে নিত। ওই যে অসুস্থ অবস্থায় মুখে মুখে বলছেন, আরেকজন লিখে নিছে, ওই মুখে মুখে বলা থেকে 2টা বই হয়েছে, একটা নাম রোগ সজ্জায় আর একটা নাম শেষ লেখা। তো 80 বছরের জীবনে অলমোস্ট 60 বছর কিংবা তার বেশি সাহিত্য জীবন ছিল, যেখানে রবীন্দ্রনাথের, নজরুলের সেখানে ছিল 20 বছর প্লাস মাইনাস। তুমি খেয়াল করো, 1921 সালে উনি অগ্নিবীণা লিখলেন, 1922 সালে অগ্নিবীণা প্রকাশিত হইল। নজরুলের উত্থান। আর 1942 সালে নজরুলের বয়স যখন 43 বছর, তখন তিনি বাক শক্তি হারিয়ে ফেললেন। তাহলে তুমি কি পাইলা? প্লাস মাইনাস 20 বছর পাইলা। 20 বছরের মধ্যে নজরুল যা করছেন সেটা একটা মহাবিস্ময়ের নাম। সেটা বিশাল, সেটা এক সমুদ্র আজকে নজরুলের নাম। কথা বুঝাইতে পারছি আমার ভাই? এরপরে দেখো যুগবাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দির জবানবন্দি ইত্যাদি প্রবন্ধ। এখন ধরো আমরা এখানে কিন্তু নজরুলের নাটক কিন্তু পাই নাই। এখন ধরো আমি তোমাকে পরিচয় করাচ্ছি আর কি। ধরো তোমাকে বলা হলো নজরুলের নাটক কি, তুমি খুব সুন্দর করে বলতে পারো, যদি চাও এভাবে বলতে পারো যে আলেয়া ঝিলিমিলি শাড়ি পরে, একটু খেয়াল করো ভাই, হ্যাঁ আমি জাস্ট 2 মিনিট সময় নিচ্ছি। আলেয়া ঝিলিমিলি শাড়ি পরে কি করছে জানো? সে মধুমালাকে নিয়ে পুতুলের বিয়েতে যায়। এই নজরুলের নাটক আছে, খেয়াল করে দেখো। নজরুল কি করছে? নাটকও লিখছেন, পুতুলের বিয়েতে যায়। একটু খেয়াল করো কি লিখছি তাহলে এখানে আমরা সব মিলে। লিখলাম আলে একটা মেয়ের নাম, সে ঝিলিমিলি শাড়ি পরছে। শাড়ি পরে সে কি করছে? সে মধুমালাকে নিয়ে যাচ্ছে কোথায়? যাচ্ছে পুতুলের বিয়েতে। তাহলে কয়টা নাম পাইছো? 4টা। একটা আলেয়া, একটা ঝিলিমিলি, একটা মধুমালা, একটা পুতুলের বিয়ে। এ হলো নজরুলের লেখা 4টা নাটক। তাহলে আলেয়া ঝিলিমিলি শাড়ি পরে মধুমালাকে নিয়ে পুতুলের বিয়েতে, নজরুলের নাটক শেষ হয়ে গেল। এভাবে ভাইয়া তোমাদের চেষ্টা করব প্রত্যেকটা কবি সাহিত্যিকের জীবন এবং তার কর্ম সম্পর্কে তোমাদেরকে সুন্দর ধারণা দিয়ে দিতে। আসো সামনে যাই ভাই। তোমাদের বাক্য, ব্যাকরণ নিয়ে তো অনেকের একটা হয়তো ভয় আছে, ভীতিকর, আতঙ্কিত হয়ে যায় ব্যাকরণ নিয়ে। আতঙ্কিত হওয়ার কিচ্ছু নাই। আসো তোমাদেরকে হয় খুব শর্টকাটে বাক্য একটু দেখাই দিই। বাক্য কাকে বলে দেখো, কতগুলো শব্দ পাশাপাশি সুবিন্যস্ত ভাবে বসে মনের অর্থপূর্ণ ভাব প্রকাশ করলে তাকে বাক্য বলে। তো এখন সুবিন্যস্ত ভাবে কেন বসানোর কথা বলতেছি, অর্থপূর্ণ ভাবের কথা কেন বলতেছি? ভাইয়া কতগুলো শব্দকে এলোমেলো বসাই দিলে সেটা বাক্য হয় না, সেটা একটা সিকোয়েন্স লাগে, সুবিন্যস্ত ভাবে বসাইতে হয়। আর অর্থ যখন প্রকাশ করে, সেটা একটা স্বাভাবিক সুস্থ অর্থ থাকতে হয়। আউলা জাউলা অর্থ হলে সেটা বাক্য হয় না। ওই অ্যাঙ্গেল থেকে একটা বাক্য গঠনের শর্ত বলা হচ্ছে 3টা: আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তির, যোগ্যতাকে সেটা ভাই তোমাদের দেখাচ্ছি। তার আগে আকাঙ্ক্ষা বানানটা ভালো মতো দেখে নাও, অনেকে আকাঙ্ক্ষা বানান ভুল করে। আসক্তি বানানটা দেখে নাও, এখানে কিন্তু ত সাথে ত আছে, কথা বুঝতে পারছো? ত ত। এবং যোগ্যতা বানানগুলো দেখে নাও। এখানে বাক্যের কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো। ভাই আকাঙ্ক্ষা কি? আমি যদি তোমাকে কোনো কিছু বলতে গিয়ে মাঝপথে থেমে যাই, তুমি যদি পুরোপুরি শুনতে না পাও শেষ পর্যন্ত, তাহলে তোমার আকাঙ্ক্ষা মিটবে? আমি তোমাকে বললাম যে আমি বিকালবেলা মাঠে, আর কিছু বললাম না, তোমার মনে মনে কিন্তু প্রশ্ন হবে, আমি বিকালবেলা মাঠে, এরপরে কি খেলতে যায় না মরতে যায়, ঘটনা কোনটা? তুমি শেষ পর্যন্ত শুনতে চাইবা। তা আকাঙ্ক্ষা মানে হচ্ছে একটা বাক্যের শেষ পর্যন্ত শুনবার ইচ্ছা। এটা বাক্যের একটা গুণ। মাঝপথে যদি তুই কেউ থেমে যায়, তাহলে আকাঙ্ক্ষা নষ্ট হয়। এরপরে আসো আসক্তি। এই আসক্তি মানে হচ্ছে সুশৃঙ্খল পদবিন্যাস। আমি একটু ছোট্ট করে নিচে লিখি। আসক্তি মানে হচ্ছে সুশৃঙ্খল পদবিন্যাস। এখন অনেকে প্রশ্ন করে, ভাইয়া কথাটা একটু কঠিন হয়ে গেল না? সুশৃঙ্খল পদবিন্যাস কি? আসো ভাইয়া তোমাদের সুশৃঙ্খল পদবিন্যাস দেখাই দিচ্ছি। বাংলা বাক্যে প্রথমে বসে হচ্ছে কর্তা, তারপরে বসে হচ্ছে কর্ম, তারপরে বসে হচ্ছে ক্রিয়া। একটা উদাহরণের মাধ্যমে পরিষ্কার করা যাক। ক্লাস 5-এর উদাহরণ দিই, দেখো তো মনে পড়ে কিনা। এই যে আমি ভাত
খাই। আচ্ছা, যদিও আমি খিচুড়ি বেশি পছন্দ করি। দেখো, আমি ভাত খাই, বাক্যের সিকোয়েন্স অনুযায়ী প্রথমে কর্তা বসে, তারপরে কর্ম বসে, তারপরে ক্রিয়া বসে। এই যে সিকোয়েন্স মেনটেন করা, কেউ যদি বলে খাই আমি ভাত, তাহলে আসক্তি থাকলো না, অর্থাৎ সুশৃঙ্খল ভাবে পদগুলোকে সে বিন্যস্ত করলো না, বাক্য হবে না। কথা বুঝতে পারছো? এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া কর্তা কর্ম ক্রিয়া কোনটাকে কিভাবে সংজ্ঞায়িত করব? কর্তা মানে হচ্ছে বাক্যে যিনি কাজ করেন, আর ক্রিয়াপদ হলো যে পদ দিয়ে কোনো কাজ করা হওয়া বা করা বোঝায়, সেটাকে বলে ক্রিয়া। কর্ম কি? ভাইয়া প্রচলিত অর্থে কিন্তু আমরা কর্ম বলতে কাজ বুঝি। একটু ভালো মতো শোনো, খবরদার ভুল করা যাবে না। আমরা কিন্তু প্রচলিত অর্থে কর্ম বলতে কাজ বুঝি। যেমন আমরা অনেকেই বলি করোনার সময় অনেকেই কর্ম হারাইছে। কর্ম হারাইছে মানে চাকরি হারাইছে বা তার কাজ হারাইছে। আমাদের প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজে কর্ম বলতে কাজ বোঝায়, কিন্তু ভাইয়া ব্যাকরণে কর্ম বলতে কাজ বোঝায় না। ব্যাকরণে কর্ম বলতে কাজ বুঝায় না। কি বুঝায় আমি দেখাচ্ছি, একটু খেয়াল করে। এখান থেকে মনে রাখবা, বাক্যের এই ক্রিয়াকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে, কি বা কাকে দ্বারা তুমি যখন কি করবা, প্রশ্ন করবা, প্রশ্ন করে যে জবাব পাই, যে জবাব পাই সেটি কর্ম। একটু খেয়াল করো, বাক্যে ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে জবাব পাই সেটি কর্ম। এখন ক্রিয়াপদ কোনটা পাইছো এখানে? ক্রিয়াপদ পাইছো খাই। খাইকে প্রশ্ন করে এটা দিয়ে কি খাই, উত্তর হবে ভাত। সুতরাং ভাত হলো কর্ম। একটা কথা বলে রাখি, বাক্যে সবসময় কর্ম থাকবে এমন না। কখনো কর্ম থাকতে পারে, কখনো কর্ম নাও থাকতে পারে। তো কখন কর্ম থাকে, কখন থাকে না, আবার কখনো কখনো বাক্যে দুইটা কর্মও থাকে, সেসব বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ তোমাদের সাথে ক্লাসে হবে। শুধু আজকে জেনে রাখো, কর্ম বলতে কাজ বোঝায় না। ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে জবাব পাবা, সেটা হচ্ছে ব্যাকরণের ভাষায় কর্ম। এই যে সিকোয়েন্সটা মেনটেন করা, প্রথমে কর্তা তারপরে কর্ম তারপরে ক্রিয়া, এভাবে সাজায় বসানো, এটার নামই হচ্ছে ভাই আসক্তি। এরপর আসো যোগ্যতা। যোগ্যতা মানে সহজ কথায় যদি বলি, একটা সুন্দর চমৎকার অর্থ থাকা। সেটা কেমন? আমি যদি বলি যে আমি বন্ধুকে চিঠি লিখেছি, কথা ঠিক আছে, আমি বন্ধুকে চিঠি লিখতেই পারি, এটাই তো বাস্তবতা। কিন্তু কেউ যদি বলে যে মুরগিটা মোরগের কাছে চিঠি লিখলো, এই মুরগি মুরগের কাছে চিঠি লিখে, অর্থ নাই। কেউ যদি বলে পাখি আকাশে উড়ে, কথা ঠিক আছে। যদি কেউ বলে গরু আকাশে উড়ে, না, গরু তো আকাশে উড়ে না। এখানে কর্তা কর্ম ক্রিয়া সবই ঠিক আছে, সাজায় বসানোর পরেও গরু যেহেতু আকাশে উড়ে না, সঠিক অর্থ দিচ্ছে না, সেহেতু বাক্য তার যোগ্যতা হারাইছে। যোগ্যতা মানেই হচ্ছে একটা সুন্দর অর্থ প্রকাশের ক্ষমতা। কথা কি বুঝতে পারছো? এগুলো নিয়ে, যেমন আকাঙ্ক্ষা নিয়ে আমি খুব মজার একটা গল্প বলি। নর্মালি একটা গল্প আছে, তোমাকে ক্লাসে বলবো, এটা যোগ্যতা নিয়েও আছে, সেটা বলবো। তাহলে আমরা কি পাইলাম? আকাঙ্ক্ষা মানে হচ্ছে একটা বাক্যের সবগুলো পদ শেষ পর্যন্ত যতক্ষণ না শুনলে তোমার অর্থ ক্লিয়ার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত শোনা, এটা আকাঙ্ক্ষা। আসক্তি মানে কি? পদগুলোকে সুন্দর করে সাজায় গুছায় বসানো, যেটা যেখানে বসবে সেটাকে সে জায়গায় সেট করা। আর যোগ্যতা মানে কি? যোগ্যতা মানে অর্থ প্রকাশের ক্ষমতা। আমরা আমাদের স্বাভাবিক প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজে যোগ্যতা মানে কি বুঝি? যোগ্যতা মানে আমরা বুঝি কোনো কিছু করতে অ্যাবল, কোনো কিছু করতে সক্ষম, তাই না? সুতরাং বাক্যের ক্ষেত্রে যোগ্যতা মানে হচ্ছে অর্থ প্রকাশের ক্ষমতা। কেমন অর্থ? সঠিক অর্থ। এরপর আসো সামনের দিকে, যে জিনিসগুলোকে টাচ করে দিচ্ছি। এই যে দেখো, এখানে সুন্দর করে আকাঙ্ক্ষা দিয়ে দিছি। আমরা প্রতিদিন বিকালে আর যদি না বলি আকাঙ্ক্ষা থাকে না। জেলেরা নদীতে আর যদি না বলি আকাঙ্ক্ষা থাকে না। কিন্তু যদি বলি আমরা প্রতিদিন বিকালে খেলতে যাই, এবার আকাঙ্ক্ষা কমপ্লিট। জেলা নদীতে মাছ ধরে, এবার আকাঙ্ক্ষা কমপ্লিট। এবার আসো আসত্তি থেকে, বাবা বাজার ইলিশ ও আল্লাহ, এটা কি কোনো কথা হইলো? তুমি এটাকে বলতে পারো বাবা বাজার থেকে ইলিশ এনেছেন। দ্যাট মিনস আগে কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া। দিস ইজ দ্য সিকোয়েন্স। তারপরে আসো যোগ্যতা। দেখো, যোগ্যতা মানে বাক্যের অর্থ প্রকাশের ক্ষমতা। লিখে দিছি, দেখছো, একদম হ্যান্ড নোটের মতো লিখে দিছি। এটা সুন্দর পিডিএফ তুমি পাওয়া যাবা। এটা কিন্তু তোমার বইয়ের মতো করে লেখা নয়, এটা আমাদের মতো করে লেখা, লাইক আ হ্যান্ড নোট। এটা পিডিএফ পাবা, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমার হাতে চলে যাবে। এর আরেক নাম বাক্যের ভাবগত অর্থগত মিল, অর্থাৎ বাক্যের প্রত্যেকটা পদের যে ভাব এবং প্রত্যেকটা পদের যে অর্থ, সেই পদগুলোর মধ্যে মিল রক্ষা করা। যেমন আকাশে উড়বার সাথে গরুর কোনো ভাবগত অর্থগত মিল নাই, তাই না? আকাশে উড়বার সাথে কার মিল আছে ভাইয়া? এই পাখির মিল আছে। যদি বলি পাখি আকাশে উড়ে, তাহলে এই পাখির অর্থ আর উড়ার অর্থ আর আকাশের সাথে তাদের কি সম্পর্ক, সবকিছুর মধ্যে ভাবগত অর্থগত মিলটা কি হয়? কমপ্লিট হয়। তাহলে একটা শব্দের ভিতরে যে অর্থ থাকে, তার যে ভাব থাকে, এই অর্থ আর ভাবের সাথে একটা সামঞ্জস্য থাকা লাগে। ওই সামঞ্জস্যের নামই হচ্ছে যোগ্যতা। কেউ যদি বলে আমরা বড়শি দিয়ে নারকেল পারি, এটা কোনো কথা হইলো? বড়শি দিয়ে আমরা নারকেল পারি, বড়শি দিয়ে আমরা মাছ ধরি, তাই না? গরু আকাশে উড়ে না, পাখি আকাশে উড়ে, মুরগিটা মোরগের কাছে চিঠি লিখলো, কোনোভাবেই সম্ভব না।
তাহলে যোগ্যতা মানে আমরা বুঝলাম একটা প্রপার অর্থ থাকার ক্ষমতা। তোমাদের যখন ইনশাল্লাহ ক্লাসগুলো হবে, ভাইয়া যেদিন ফার্স্ট পেপার হবে সেদিন ফার্স্ট পেপার, যেদিন সেকেন্ড পেপার সেদিন সেকেন্ড পেপার, অথবা যদি একসাথে থাকে একটা ফার্স্ট পেপারের অংশ একটা সেকেন্ড পেপারের অংশ, তোমাদের কাছে কোর্স প্ল্যানগুলো চলে যাচ্ছে, হয়তো অনেকের কাছে চলে গেছে, বাকিদের কাছে যাবে। তোমরা আগে থেকেই জানতে পারবা কোন দিন কোন লেকচারটা হবে এবং কোনটা আলোচনা করা হবে, ওটার উপরে তোমাদেরকে পরিপূর্ণ আইডিয়া দিয়ে দেওয়া হবে, যাতে করে 100 নম্বরের মধ্যে ম্যাক্সিমাম লেভেলটা তুমি হোল্ড করতে পারো তোমার পরীক্ষায়। তো বাকি কথা তোমাদের সাথে ক্লাসে বলার আশা রাখি। ভাইয়া আজকে তোমাদের কাছ থেকে এখন বিদায় নেব, আমার জন্য দোয়া করবা, ইনশাল্লাহ আবার কথা হবে তোমাদের সাথে। দীপ্র। জি ভাইয়া, ধন্যবাদ কাউসার ভাইয়াকে। আমারও অনেক ক্লাস এইটের টপিক গুলা মনে পড়ে গেছে, যে আমরা ছোট থাকতে এগুলো পড়ছিলাম ব্যাকরণ বইতে। আজকে আরেকবার একটা রিফ্রেশমেন্ট হয়ে গেল ভাইয়ার ক্লাস থেকে। আচ্ছা, তাহলে আসো আমরা যদি এবার একটু সামনের দিকে যাই। এখন হচ্ছে তোমাদের এই যে ক্লাস এইটের বাংলা ইংলিশ যে ফুল কোর্সটা, এখানে দেখো টোটাল 34টা লেকচার পাবা তোমরা। এর মধ্যে তোমার বাংলা হচ্ছে থাকবে 14টা ক্লাস, আর ইংলিশ ক্লাস থাকবে হচ্ছে 20টা। তো ডেইলি এক্সাম টোটাল হবে হচ্ছে 62 সেট। অর্থাৎ এই যে ডেইলি এক্সাম 62 সেট, পাশাপাশি তোমার মান্থলি এক্সাম সেটাও কিন্তু থাকছে 12 সেট। অর্থাৎ এখানে তুমি ডেইলি আগের দিনের ক্লাসে যে টপিকটা পড়ানো হচ্ছে, পরের দিন সেটার উপর একটা এক্সাম দিচ্ছ, প্লাস মান্থে অর্থাৎ একটা মাসে যেই কয়টা ক্লাস হচ্ছে ওই প্রত্যেকটা টপিক মিলে আবার আরেকটা মান্থলি এক্সাম দিচ্ছ। তো এতে করে একই টপিকের উপর ছোট সিলেবাসের উপর ছোট এক্সাম, আর বড় সিলেবাসের উপর আরেকটু বড় এক্সাম সবই দেওয়া হচ্ছে, যাতে একসাথে করে তোমার প্রিপারেশনটা হয়ে যায়। আর সাবজেক্ট ফাইনাল এক্সাম 3 সেট হবে। সাবজেক্ট ফাইনালটা হচ্ছে কমপ্লিটলি বাংলার সিলেবাসের উপর অথবা কমপ্লিটলি ইংলিশের সিলেবাসের উপর, এরকম বোঝানো হচ্ছে। এবং সেটা 3টা সেট হবে কিন্তু। আর সপ্তাহে 2 দিন তোমাদের থাকবে হচ্ছে ক্লাস, একটা হচ্ছে বৃহস্পতিবার আর একটা হচ্ছে শুক্রবার। এবং তোমাদের ক্লাসের জন্য 2টা ব্যাচ থাকছে। ব্যাচ টাইমটা হচ্ছে সকাল 10টা আর বিকাল 3টা। ক্লাসগুলো 1.5 ঘন্টা করে হবে, এবং ওই যে যেদিন যে ক্লাস থাকবে সেদিন সেই টপিকটাই আলাদা পড়ানো হবে। অর্থাৎ এখানে কিন্তু টপিক সংখ্যা বা লেকচার সংখ্যা, কোন কোন ক্লাসে কিভাবে কোনটা পড়ানো হবে সব কিন্তু আগে থেকেই নির্ধারণ করা থাকছে। আর তোমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে হচ্ছে মার্চের 12 তারিখে। ঠিক আছে, মার্চের 12 তারিখে তোমাদের ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে। আমি যদি তোমাদের সাথে একটু রুটিনটা শেয়ার করি, তাহলে দেখো যে এখন আমরা উদ্ভাসের ওয়েবসাইটে আছি, udbhas.com। এখানে এসে তুমি যদি প্রোগ্রাম সমূহ রুটিনে ক্লিক করো, তুমি একটা সেকশন পাবা প্রোগ্রাম সমূহ রুটিন। এখানে ক্লিক করার পরে তুমি খুঁজে নিবে হচ্ছে এই যে নীল কালারের যে অংশটা দেখতেছি, ব্লু কালারের, অষ্টম নবম দশম শ্রেণীর বাংলা ইংলিশ ফুল কোর্স। আমরা এটাতে ক্লিক করলাম, 2021 সালের এটা। ক্লিক করার পরে দেখো তোমরা তো হচ্ছে এখানে সব ডিটেলস আছেই, যা যা এতক্ষণ বললাম, প্লাস তোমরা তো হচ্ছে ক্লাস 8, তাই না? তাহলে আমরা অষ্টম শ্রেণীর রুটিন ডাউনলোড করো, এখানে ক্লিক করলাম। এবং দেখো এখানে কিন্তু আমরা বিস্তারিত রুটিনটা দেখতে পাচ্ছি। তাহলে দেখো সম্পূর্ণ সিলেবাস, অর্থাৎ এটা কোনো আংশিক কোর্স বা আংশিক সিলেবাসের কিছু না, কমপ্লিট যে সিলেবাস সেটা কিন্তু এখানে পড়ানো হচ্ছে। আর এই যে এখানে কয়দিন ক্লাস থাকছে বা কি কি থাকছে সব কিন্তু আমরা এই মাত্রই বললাম। আর যেটা হচ্ছে যে তোমরা অলরেডি আমাদের সাথে ক্লাস 8 এর যে মেইন একাডেমিক প্রোগ্রাম সেখানে যুক্ত আছো। তোমরা কিন্তু জানো যে যেভাবে ওই ক্লাসের প্রত্যেকটা পিডিএফ, ভিডিও রিপ্লে এগুলো দেখার ব্যবস্থা থাকে, এগুলোও কিন্তু এই ক্লাসের ক্ষেত্রে থাকবে। আর বিগত 3 বছরে জেএসসি পরীক্ষায় আসা যে প্রশ্নগুলা, সেগুলোর পিডিএফটা সমাধান সহ পেয়ে যাবা। অর্থাৎ প্রশ্ন পাচ্ছ, সমাধানও পাচ্ছ, পিডিএফ কপি, সেটা হচ্ছে বিগত 3 বছরের। আচ্ছা, আর যেটা হচ্ছে যে প্যাটার্নটা যদি বলি, এটা আগের মতোই, যে প্রতিদিন তোমার আগে ক্লাসের টপিকের উপর রিটেন, সিকিউ বা এমসিকিউ এক্সাম একসাথেই হবে। আর হচ্ছে যে মান্থলি এক্সামে রিটেন, সিকিউ বলো, বাংলা প্রথম পত্রের টপিকগুলোর জন্য সৃজনশীল 100 মার্কসের মধ্যে সৃজনশীলও থাকে, আবার গ্রামারেরটা গ্রামারের মধ্যে থাকবে, এরকম কিন্তু আলাদা আলাদা থাকবে। আচ্ছা, আর এটার জন্য কোর্স ফি হচ্ছে এককালীন 3000 টাকা। অর্থাৎ এটা আলাদা কোনো পর্ব নাই, এই একটা পর্বের মাধ্যমেই তোমার পুরো বাংলা ইংলিশ 2টা বিষয়ের জন্য 200 নম্বরের যে কভার করা হবে, যেটা ভাইয়া বললেন ওভাবে কিন্তু তোমাদেরকে পড়ানো হবে। আচ্ছা, তাহলে আমরা যদি কোর্স ব্যাপ্তিটা দেখি, এটা দেখো 12 মার্চে শুরু হবে এবং 28 জুলাই পর্যন্ত চলবে। অর্থাৎ তুমি যাতে রিল্যাক্স ওয়েতে কোর্সটা শেষ করতে পারো, কারণ এখানে তো আমাদের তাড়াহুড়ার কিছু নেই। আমরা যেহেতু সায়েন্সের সাবজেক্টগুলোকে, যেটা বললাম বিজ্ঞান গণিত, এগুলোকে একটু বেশি প্রায়োরিটি দিই। হ্যাঁ দিলাম, সপ্তাহে অন্যান্য দিন পড়লাম সেটা, আর জাস্ট এই যে 2টা দিন, বৃহস্পতিবার আর শুক্রবার, যদি এই 2টা দিন আমাদের ক্লাসের সাথে বাংলা ইংলিশের সময় দিই, আমার মনে হয় ক্লাস 8 এর সিলেবাস শেষ করার জন্য সেটা কিন্তু আমাদের যথেষ্ট হবে। তো দেখো এই যে 12 তারিখে শুরু হচ্ছে ক্লাস, এবং একই ক্লাসে কিন্তু বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটোই পড়ানো হবে। প্রথমে বাংলার প্রথম পত্র, এরপর দ্বিতীয় পত্র, ঠিক একইভাবে
পরের যে ক্লাসটা 18 তারিখে, সেটা হচ্ছে আবার ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একই ক্লাসে পড়ানো হবে। এবং যেই ক্লাসে তোমার ইংলিশটা পড়ানো হচ্ছে সেই ক্লাসের পরেই কিন্তু তুমি পরে বা আগে যে কোনো একটা টাইমেই কিন্তু তুমি এই যে ডেইলি লাইভ এক্সাম যেটা যেটা কিনা আগের দিনের বাংলা টপিকটার উপর, সেটা তুমি দিয়ে দিতে পারছো। এবং এখানে যেটা বলা হচ্ছে যে এমসিকিউ এর পাশাপাশি এখানে সিকিউ হোক, মানে সৃজনশীল প্রশ্ন বা রিটেন প্রশ্ন, দুটার ব্যবস্থা কিন্তু থাকছে। আচ্ছা, তো এইভাবে তুমি রেগুলার ক্লাস পরীক্ষা দিবা। এবং দেখো, এখানে আমার ইংলিশের 4টা ক্লাস, এরপর বাংলার 5টা ক্লাস হওয়ার পরে তোমাদের একটা মান্থলি এক্সাম হচ্ছে। এবং সেই মান্থলি এক্সামে এই যে টোটাল ইংলিশের 4টা ক্লাস 1 2 3 4 আর বাংলার 5টা ক্লাস 5 পর্যন্ত, টোটাল এই 9টা ক্লাসে যা যা পড়ানো হচ্ছে সেটার উপরে কিন্তু আলটিমেটলি তোমাদের মান্থলি এক্সামটা হচ্ছে। এবং দেখো, এখানে রিটেন হচ্ছে 30 মার্কস থাকছে 60 মিনিটে। এবং বাংলাতে সিকিউ প্লাস রিটেন এমসিকিউ দুটোই কিন্তু থাকছে। আচ্ছা, ঠিক একইভাবে দ্বিতীয় যেই রাউন্ডটা সেটা আবার শুরু হবে। এখানে তো একটা রাউন্ড শেষ হয়ে গেল, একটা রাউন্ড শেষ হয়ে যাওয়ার পর সেটার উপর একটা মান্থলি এক্সাম হলো, তারপর আবার দ্বিতীয় যে রাউন্ডটা সেটাও শুরু হলো এবং সেই এক্সামগুলো হলো। এভাবে দেখতে দেখতে কিন্তু আমাদের পবিত্র ঈদ উল ফিতর চলে আসবে। এবং ওই ঈদের সময় মে মাসের 10 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। তারপরে ঈদের পরে 20 মে থেকে আবার শুরু হয়ে যাবে রোজার ঈদ। খুব সম্ভবত এবার 13 বা 14 মে হতে পারে, দেখা যাক, সেটা তো চাঁদ দেখার উপর নির্ভরশীল। তারপর কিন্তু আবার ওই যে সেম প্যাটার্নে তোমার ক্লাসগুলো চলবে। আবার নির্দিষ্ট সংখ্যক ক্লাস হওয়ার পরে আবার আরেকটা তোমাদের কিন্তু এরকম মান্থলি এক্সাম হবে। তার মানে তুমি রেগুলার ক্লাস পরীক্ষার মধ্যে থাকলে তোমার কিন্তু এই যে ক্লাস 8 এর বাংলা ইংলিশ নিয়ে আর চিন্তা করতে হবে না। স্কুলের যদি পড়া হয় সেটাও পড়ো, আর হচ্ছে এখানে তুমি কমপ্লিট যে সিলেবাসটা সেটা দেখো। বেশি সময় না, কিন্তু মার্চ 12, এরপর হচ্ছে তোমার এপ্রিল মে জুন জুলাই পর্যন্ত। জুলাইয়ের 28 তারিখের মধ্যে কিন্তু তোমার আগস্ট শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে দেখো, তোমার সব সিলেবাসই কিন্তু কভার হচ্ছে একদম। আর একদম শেষের দিকে যে কথাটা বলছিলাম, দেখো, বাংলা সাবজেক্ট ফাইনাল লাইভ এক্সাম, অর্থাৎ এখানে ঠিক বোর্ড পরীক্ষার মতোই কিন্তু তোমাদের বাংলা সাবজেক্ট ফাইনালটা হবে, অর্থাৎ সম্পূর্ণ বাংলার উপর। ঠিক একইভাবে ইংলিশও কিন্তু সাবজেক্ট ফাইনালটা হবে সম্পূর্ণ বোর্ড পরীক্ষার প্রশ্নের উপর। আর দেখো, এখানে প্রত্যেকটা নির্দেশনা কিন্তু দেওয়া আছে, যে আমরা যা যা তখন বললাম বা যা যা গাইডলাইন দরকার সবই কিন্তু দেওয়া আছে। প্লাস এই যে সিলেবাসটা, আমরা যে এতক্ষণ রুটিনে E1 E2 B1 B2 এগুলা যে বললাম, এগুলা বলতে আসলে কি মিন করে সেই সিলেবাসটাও কিন্তু দেওয়া আছে। যেমন দেখা যাচ্ছে ইংলিশের প্রথম লেকচারটায় পড়ানো হবে হচ্ছে ফার্স্ট পেপারের ইউনিট 1 এর লেসন 1 আর 2। আর সেকেন্ড পেপার থেকে পড়ানো হবে পার্টস অফ স্পিচ। এবং পার্টস অফ স্পিচ দেখা যাচ্ছে পার্ট 1 পার্ট 2, অর্থাৎ দুইটা ক্লাসে পড়ানো হচ্ছে। ঠিক একইভাবে আমি যদি বাংলার ক্ষেত্রে যাই, বাংলাতেও দেখো একই ক্লাসে প্রথমে গদ্য পড়ানো হচ্ছে অতিথির স্মৃতি, আর পদ্য পড়ানো হচ্ছে মানব ধর্ম। ঠিক পাশাপাশি বাংলা দ্বিতীয় পত্র থেকে পড়ানো হচ্ছে শুরুর দিকের যে গ্রামারের টপিকগুলো, ভাষা, মাতৃভাষা ও রাষ্ট্রভাষা, সাধু ও চলিত রীতির পার্থক্য, এগুলো। তার মানে একই ক্লাসে যাতে ক্লাসটা তোমার, মানে বাংলা ফার্স্ট পেপার বাংলা সেকেন্ড পেপার ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ সেকেন্ড পেপার দুটোই যাতে এক ক্লাসে হয়ে যায়, এই জন্য কিন্তু একসাথে ক্লাসগুলো থাকছে। আচ্ছা, তো এখানে কমপ্লিট সিলেবাসটা আছে, আমি আবারও বলে দিচ্ছি, কারো যদি কোনো কনফিউশন হয়ে থাকে, তুমি জাস্ট সিম্পলি তোমার মোবাইল হোক বা কম্পিউটার হোক, সেখানে যে তুমি এই যে udbhas.com লিখে সার্চ দিবা, udbhas.com লিখে সার্চ দিবা, তারপর আমাদের ওয়েবসাইটটা চলে আসবে। এখান থেকে প্রোগ্রাম সমূহ রুটিন, তারপর এই যে 8 9 10, হ্যাঁ, বাংলা ইংলিশ ফুল কোর্স, এরপর এই যে অষ্টম শ্রেণীর রুটিন ডাউনলোড করো। এখানে ক্লিক করলে কিন্তু তুমি রুটিনটা পেয়ে যাবা। তোমাদের সুবিধার জন্য কেউ যদি এখনই রুটিনটা চাও, আমি সেটা এখনই চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, তুমি এখান থেকেও কিন্তু রুটিনটা ডাউনলোড করে নিতে পারো। দেখো, একটা লিংক দিলাম ভাইয়া, তুমি যদি যাও তাহলে কিন্তু রুটিনটা এখান থেকেও তুমি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। আচ্ছা, আর আশা করি বাকি যে ব্যাপারগুলো সেগুলো তো বুঝতে পেরেছো। কাউসার ভাইয়া তোমাদের ক্লাস নিবেন, তারপর ইংলিশের জন্য অভিজ্ঞ ভাইয়ারা যারা অনেকদিন ধরে ক্লাস নিচ্ছেন। এবং একটা কথা যদি বলি, ভাইয়ারা কিন্তু শুধুমাত্র তোমাদের ক্লাস 8 এর না, 9 10 বলো বা ইন্টার বলো, প্লাস অ্যাডমিশন, অর্থাৎ ভার্সিটি খ ইউনিটের প্রস্তুতির জন্য বা মেডিকেলের প্রস্তুতির জন্য, অর্থাৎ যেসব অ্যাডমিশনের জন্য তোমার বাংলা ইংলিশ দরকার হয়, সেখানেও কিন্তু এই ভাইয়ারা ক্লাস নিচ্ছেন। তো আশা করি ওনাদের এক্সপিরিয়েন্স এত বেশি যে তোমার ক্লাসগুলো করে কোনো কমপ্লেন বা কমতি থাকবে না। আর জুম অ্যাপের মাধ্যমেই লাইভ ক্লাসটা হবে, যেভাবে অন্যান্য ক্লাস হয়। এই জন্য তোমার মোবাইল বা ল্যাপটপে আগে থেকে জুম অ্যাপটা ইনস্টল করা থাকতে হবে। আর এই যে প্রত্যেকটা লাইভ ক্লাসের ভিডিও কিন্তু তুমি আমাদের ওয়েবসাইটে দেখতে পারবে। আর কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে বা কি করতে হবে, কিভাবে ভর্তি হতে হবে, সব কিন্তু এই যে udbhas.com যে ওয়েবসাইটের কথা বললাম, এখানে গেলেই কিন্তু বিস্তারিত তুমি জানতে পারবে। আচ্ছা,
আর যেটা হচ্ছে যে অফলাইনের থেকে অনলাইনে কেন এই জিনিসটা বেশি ইফেক্টিভ, যেটা আমরা বলতে চাচ্ছিলাম, যে এক নম্বর কথা হচ্ছে যে আমরা তো আসলে অফলাইনে সারা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই বাংলা ইংলিশ কোর্সগুলো অন্য সময় করানো সম্ভব হয় না, কিন্তু অনলাইনে হওয়ার কারণে কিন্তু এখন তোমরা দেশের যে যেই প্রান্তে আছো না কেন সবাই কিন্তু সেম ক্লাসটাই করতে পারছো। প্লাস এই যে এমসিকিউর কথা যদি বলি, পরীক্ষাটা দেখা যাচ্ছে তুমি বাসায় বসেই জাস্ট ওই যে মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে জাস্ট টাচ করে উত্তর দেওয়া হয়ে যাচ্ছে। প্লাস রিটেন পরীক্ষার জন্য কি করছো তুমি, খাতার ছবিটা তুলে সুন্দর মতো আপলোড দিয়ে দিচ্ছ এবং খাতাটা সেন্ট্রালি দেখে তোমার কাছে কিন্তু এই ওয়েবসাইটে মার্কসটা চলে যাচ্ছে, এবং তুমি কিন্তু মার্কসের যে এসএমএসটা সেটাও রেগুলার পেয়ে যাচ্ছ। তার মানে এখানে সিস্টেমটা অনেক সুন্দর আর অনেক গোছানো, যাতে করে তোমরা একদম সুন্দর মতো এই যে ক্লাস 8 এর বাংলা ইংলিশ প্রিপারেশনটা সুন্দর মতো হয়ে যায়। তো এই তো আমরা আজকে ক্লাস 8 এর বাংলা ইংলিশ কোর্সের ব্যাপারে ধারণা দিলাম। তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে 12 তারিখ থেকে, আশা করি সবাই তার মধ্যে ভর্তি হয়ে যাবা এবং এরপর থেকে নিয়মিত ক্লাস করবা, পাশাপাশি পরীক্ষা দিবা। আমাদের সাথে যদি কেউ অভিভাবক থেকে থাকেন, তাহলে সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যেও এটা একটা আমাদের সাজেশন থাকবে যে যদি হচ্ছে ওরা ভর্তি হয়, তাহলে ভর্তি হওয়ার পাশাপাশি যাতে রেগুলার ক্লাস আর এক্সাম গুলো করছে কিনা ঠিক মতো, সেটাও আসলে কিন্তু দেখার একটা ব্যাপার থাকে। যদি নিয়মিত বাংলা ইংলিশ ক্লাসগুলো করে, তাহলে আশা করি যে এই কোর্সে ভর্তি হওয়াটা ওর জন্য সার্থক হবে। তো যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন সবাইকেই অনেক অনেক ধন্যবাদ থাকার জন্য। তো আমরা আজকের সেমিনারটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। জি ভাই, আল্লাহ হাফেজ।